দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি। সেটা হলো যে বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, গত 4 দশকের বাংলাদেশের রাজনীতির মাঠকে যিনি অভিভাবক হিসাবে ধরে রেখেছিলেন, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী এবং দেশ এবং জাতির জন্য তিনি ছিলেন একজন অতন্দ্র প্রহরী। আজকে সেই নক্ষত্রের পতন ঘটল। আমরা রতন তালুকদার লাইভের পক্ষ থেকে এই মহান নেত্রীর মহাপ্রয়াণে আমরা দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, এবং ঢাকা থেকে আসছেন আমাদের নিউ ইয়র্কের এই নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিরও সদস্য তিনি গিয়াস আহমেদ। তো কেমন আছেন? জিল্লুর রহমান জিল্লু নির্বাহী কমিটির সদস্য। আচ্ছা, ঠিক আছে, আমি যেটা জানতাম না। তো ঠিক আছে, জিল্লু ভাই তো এমনি সবচেয়ে বড় দীর্ঘদিন যুক্তরাষ্ট্র বিএনপির জেনারেল সেক্রেটারি ছিলেন। এখন তো কমিটি নেই বলেই এখনো আমি মনে করি উনি বড় নেতা বিএনপির। তো আজকে খালেদা জিয়ার এই মহাপ্রয়াণ, যেটা বাংলাদেশের ইতিহাসে আজকে সত্যি একটি দুর্যোগপূর্ণ দিন বলবো, এই কারণেই যে সুখ চিরদিনই মানুষকে ব্যথিত করে। আর খালেদা জিয়ার মতন এমন কিংবদন্তি, যার বর্ণময় জীবন এবং বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড, আপনাদের বিবেচনায় বা আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমি প্রথমেই যাচ্ছি জিল্লুর রহমান জিল্লুর কাছে। ধন্যবাদ জনাব রতন তালুকদার সাহেব। আপনি এই প্রবাসে একজন প্রথিতযশা সাংবাদিক। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এপিসোডটা করার জন্য, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোদ্ধা, আমার প্রিয় বন্ধু গিয়াস আহমেদকে। গিয়াস আহমেদ এই মুহূর্তে বাংলাদেশে আমাদের যুক্তরাষ্ট্রের বিএনপির পরিবারের সকলের প্রতিনিধিত্ব করছেন। ধন্যবাদ তাকে। আসলে আজকের দিনটা অত্যন্ত শোকাবহ দিন। আমরা গত 2-1 দিনের মধ্যেই আমরা মোটামুটি আজ করতে পারছিলাম, ঢাকায় যোগাযোগ হচ্ছিল বা বিভিন্ন মারফতে যে সকল সংবাদ পাচ্ছিলাম, দুঃখজনক সংবাদ, তাতে আজ করতে পারছিলাম যে এরকম একটা মর্মান্তিক সংবাদ শোনার জন্য হয়তো আমরা এগিয়ে যাচ্ছি। আজকে সত্যি সেই সংবাদটা শুনতে হলো। সংবাদ শোনার পরে স্বাভাবিক আমার বাসায় অনেক নেতাকর্মী আমাদের এখানে এসেছেন, প্রায় 30-35 জন ছিলেন, সবাই এই সংবাদ শুনে আসছিলেন। অনেকের সাথে টেলিফোনেও আলাপ হয়েছে, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। আমরা সবাই মর্মাহত ছিলাম। মানুষ সবাই মরতে হবে, সবাইকে, প্রত্যেকটা জীবকেই মরতে হবে, এটাই রিয়েলিটি। কিন্তু তারপরেও কিছু কিছু মৃত্যু খুব মানে অনাকাঙ্ক্ষিত হয়ে যায় অনেক সময়। মানুষ প্রত্যাশা করে যে এই মানুষগুলো আরো কিছুদিন থাকুক, তারপরেও বিধাতা সব জানেন, তিনি চলে গেছেন। সংক্ষেপে তার সম্বন্ধে তো এখন টেলিভিশন বা পত্রপত্রিকায় বা অনলাইনে সবাই লেখালেখি করছেন, বা তার জীবন বৃত্তান্ত সবাই জানেন। আমি সেই বিষয়ে সময় নষ্ট করবো না। আমি সংক্ষেপে এইটুকুই বলবো যে বেগম খালেদা জিয়া তিনি ছিলেন গৃহিণী। তিনি একজন নির্ঘাত একজন গৃহিণী ছিলেন। সেখান থেকে তিনি দলের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তিনি জিয়া রহমানের শাহাদাতের পর তিনি বেরিয়ে আসেন রাস্তায়। 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেন তিনি। সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি কিন্তু একটা রাজনৈতিক নেত্রী হিসেবে গড়ে ওঠেন। তিনি আন্দোলনের মধ্য দিয়ে তিনি একটা আপসহীন খেতাবে ভূষিত হন মানুষের কাছে। আপসহীন হিসেবে তিনি নেতৃত্ব স্থান করে নেন। পরবর্তীতে তার বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে গত 16 বছরের তার যে আপসহীন আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি তাকে মায়ের স্থানে আসন গড়ে তোলেন। তিনি মাতৃতুল্য হয়ে যান সবাই। আমরা স্লোগান দিতাম যে আমার নেত্রী আমার মা, বন্দী হতে দিব না, আমরা স্লোগান দিয়েছি সারা দেশবাসী। তিনি মায়ের জায়গায় আসন গাড়ি। এবং এই গত কয়েকদিন যিনি অসুস্থ ছিলেন,
এভার কেয়ার হাসপাতালে, তখন আমরা দেখেছি দলমত নির্বিশেষে, এমনকি যাদের নির্যাতনের কারণে তিনি 7 বছর 6 বছর জেল খেটেছেন, তারাও তার জন্য অনেকেই দোয়া করছেন, তার আশু রোগ মানে রোগ মুক্তি কামনা করছেন। মানে তিনি দলমত নির্বিশেষে সকলের ঐক্যের একটা প্রতীক হয়ে গিয়েছিলেন তার জীবনের শেষ দিনগুলোতে। তিনি, যদিও তিনি সেটা হয়তো অনুধাবন করার সুযোগ ছিল না, তো তিনি সেই জায়গাটাতে পৌঁছেছিলেন। তো এই মুহূর্তে দুঃখজনক কিছু বলার নাই। আমার কিছুক্ষণ আগে আমাদের আরেক নেতা জনাব আব্দুল লতিফ সম্রাটের সাথে আলাপ হয়েছে, আরো অনেক নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব আগামীকালকে নিউ ইয়র্কের টাইম বাদ মানে অ্যাবাউট 4-5 o'clock, বিকাল 5টার দিকে জ্যাকসনাইটে সবাই আসতে। সেখান থেকে বাই দিস টাইম যদি ঢাকায় কোনো জানাজার টাইম, অন্ত্যেষ্টিক্রিয়ার টাইম ঠিক হয়, তাহলে সেটার অনুযায়ী আমরা এখানে সেটা করব, জানাজা, গায়েবানা জানাজা। আর যদি সেটা না হয়, তাহলে কালকে আমরা সেখান থেকে বাদ এসে ওইখানে ওই জ্যাকসনাইট মসজিদে আমরা দোয়া করব যে, এবং পরবর্তীতে সেটা ফলো আপ করবো ঢাকার সাথে আচ্ছা, যোগাযোগ করে। সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। আমি গিয়াস ভাই আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই, তবে এর আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই কিছুক্ষণ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে খালেদা জিয়ার জন্য দুঃখ প্রকাশ করে, মানে শোক প্রকাশ করেছেন, এবং তিনি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই খবরটা কিছুক্ষণ আগেই পেলাম। আরেকটি খবর যেটা আপনারাও হয়তো জানেন, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মানে শোক প্রকাশ করেছেন, এবং তিনি অভিভাবক বলেছেন খালেদা জিয়াকে। আরো একটি খবর, আগামী বুধবার ওনার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, সেটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন। আচ্ছা গিয়াস আহমেদ, আপনি আপনার প্রতিক্রিয়াটা একটু শুনি, কারণ আপনার কাছ থেকে আরো একটু বেশি জানতে চাই, কারণ যেহেতু আপনি স্পটে মানে ঢাকায় আছেন, নিশ্চয়ই ঢাকা থেকে আরো বেশি খবর আপনি ইসে করতে পারবেন। আর আপনি এখন হয়তো ইসেতে যাচ্ছেন, হসপিটালেও যাচ্ছেন, তো আপনার প্রতিক্রিয়াটা শুনি। ধন্যবাদ দাদা রতন তালুকদার। আপনি মাঝে মাঝে আমাদেরকে ডাকেন। দীর্ঘদিন যাবৎ আপনি আছেন সংবাদপত্রের সেই সংবাদ আমি সাংবাদিক হিসেবে। আর আমার সহ আলোচক জিল্লুর রহমান জিল্লু, সফল প্রাক্তন যুক্তরাষ্ট্র বিএনপি সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এবং দেশবাসী যারা শুনছে সকলকেই শুভেচ্ছা, এবং আমরা আমাদের পক্ষ থেকে সুখ প্রকাশ করছি। আপনি জানেন যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এমন একটা সময় আসলেন যখন স্বৈরশাসক মানে আপনার সেই এরশাদ আপনার বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে ধরছিলেন, এবং বিএনপিকে খণ্ড বিখণ্ড করলেন। বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির বড় বড় নেতাকে তার দলে মন্ত্রিত্ব দিয়ে নিয়ে গেলেন। সেই মুহূর্তে আমরা জানতাম যে এরশাদ সাহেব একজন খনি চক্রের অন্যতম মানে প্রধান এক ব্যক্তি। সেই খনি চক্রের মাঝে আমাদের দেশনেত্রী একটা যেভাবে রুখে দাঁড়ালেন একজন গৃহবধূ থেকে, যে তার সাথে কখনো আপোষ নয়। এবং এরশাদ সাহেব কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর অফার দিয়েছিলেন, যে আপনি প্রধানমন্ত্রী হন, আপনি আসলে আমরা একসাথে মানে দেশ চালাই, কিন্তু তিনি কিন্তু সেটা রাজি হননি। আমাদের দলের অনেকেই চলে গেছেন, বড় বড় নেতারা চলে গেছেন, কিন্তু তিনি রাজি হননি। তিনি রাজপথে, আমি তখন ছাত্র দল করি আপনার তখন আমরা দেখেছি যে যখন মিটিং হয় পার্টির অফিসে, 27 নম্বর অফিসে গিয়েছি, মানুষ নাই, 2-4-10 জন মানুষ। সেই থেকে একটা আমরা মিছিল করেছি ঢাকার, আপনার ট্রাক মিছিল করেছি, ট্রাক মানে জনসভা করার মতো মানুষ নাই, এমন একটা সময় ছিল। ছাত্র দলের মানে ট্রাকে মিছিল করেছি, আমিনুল্লাহ মান, আপনার সেই রিপন ভাই থেকে শুরু করে আমাদের খাইরুল কবির খোকন। তখন আমরা দেখেছি যে লোক তেমন একটা নেই সে বিগিনিং এ। তো সেই ক্ষেত্রে সেই দলটাকে সেই আপোষহীনতার কারণে তিনি যে জানতেন, যে তিনি যে বুঝতেন যে আমি এই স্বৈর শাসকের সাথে হাত মিলাবো না। ক্ষমতাকে তিনি কিন্তু প্রাধান্য দেননি, যে গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করবেন, এবং সেটাই তিনি করেছেন। আমরা দেখেছি শেখ হাসিনা, আমরা যখন ঢাকায় রাজপথে শেখ হাসিনা বললেন যে এরশাদের নির্বাচনে এরশাদের সংসদে যোগদান করবে, সে জাতীয় বেঈমান হবে। তারপরের দিন কিন্তু শেখ হাসিনা
যোগদান করেছেন। এবং আজকে যে জামাত ইসলাম, সেই জামাত ইসলামও কিন্তু সেই এরশাদের, সেই স্বৈরশাসকের সংসদে যোগদান করেছে। এবং দেখেন, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, না, আমি জনগণের পাশে থাকবো। এবং তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। ইটস নট মানে ইজি যে তাকে সে চাপ সৃষ্টি করা, তাকে অ্যারেস্ট করা, তাকে হয়রানি করা, তো দলকে হয়রানি করা, সেগুলি তিনি কিন্তু মেনে নিয়েছেন। তারপর আপনারা দেখেন যে 91-এর পরে আবার তিনি সংসদীয় মানে কি বলে, সরকার গঠন করে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আপনি জানেন যে তখনও তার বিরুদ্ধে একটা ফুল তাকে আপনার ক্ষমতা মানে যে মেয়াদ, দীর্ঘমেয়াদ, মানে ফুল 5 বছর তাকে শান্তিতে থাকতে দেয়নি শেখ হাসিনা। তাকে বলেছে, আমি শান্তিতে থাকতে দেবো না। জামাতও বের হয়ে গেল আপনার শেখ হাসিনার সাথে। সেই মুহূর্তেও তিনি আবার আপনার আপসহীন ভাবে তিনি মানে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তো যাই হোক, সেভাবে আপনি দেখেছেন ওয়ান ইলেভেনের সময়ও তাকে কিন্তু অফার দেওয়া হয়েছিল মহিউদ্দিন ফখরুদ্দিন, যে আপনাকে ক্ষমতায় আনবো, আপনি আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদেরকে সেফ এক্সিট দিবেন। কিন্তু এই দেশটিতে বেগম খালেদা জিয়া কিন্তু দেননি। এবং সে দেননি, সেটা কিন্তু তাকে, তার পরিবারের প্রতি নির্যাতন হয়েছে, তার প্রতি নির্যাতন হয়েছে, সেটা তিনি সহ্য করেছেন, বরণ করেছেন দেশের গণতন্ত্রের স্বার্থে। তারপর আপনারা জানেন যে এই যে শেখ হাসিনা তাকে হসপিটালে তাকে কিন্তু তিলে তিলে আমরা সন্দেহ করছি, অনেকে সন্দেহ করে তাকে হয়তো স্লো পয়জনিং দিয়ে যেভাবে হোক তাকে কিন্তু মানে ডিস্টার্ব করেছে, তার শারীরিক অবস্থা অবনতি ঘটিয়েছে। তিনি যখন জেলে গেলেন তখন তিনি সুস্থ। জেল থেকে যখন বের হলেন আপনার শর্ত সাপেক্ষে যে তাকে বাসায় রেখে চিকিৎসার জন্য তার স্বাস্থ্যের যে অবনতি হয়ে গেল। তো সেইটা কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনা যে আজকে এই দুঃখ প্রকাশ করছেন, এগুলি জাতির সাথে এগুলি একটা প্রতারণা আমি মনে করি। কারণ তিনি, এই শেখ হাসিনাই তাকে আপনার জেলে, অন্যায়ভাবে জেলে দিয়েছেন। আপনার 2 কোটি টাকার আপনার যে বিদেশি টাকা, সে কুয়েত 2 কোটি টাকা দিয়েছে একটা সংগঠনকে, নন প্রফিট সংগঠনকে। সেই সংগঠনের সাথে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নাই, তার নাম সেখানে নেই, সেটা একটা আলাদা সংগঠন। তো সেই সংগঠনটাকে তার প্রধানমন্ত্রীকে জড়িয়ে মানে তাকে জেলে ঢুকালেন। এবং সেই 2 কোটি টাকা এখন মানে 10 কোটি টাকার বেশি হয়েছে, ব্যাংকে টাকা আছে। তো যাই হোক, এখন মনে করেন জাতির যে মানে যে একটি অভিভাবক হিসেবে তিনি ছিলেন। আপনি জানেন, যখন তিনি হসপিটালে ভর্তি হন, যেটা জিল্লুর রহমান জিল্লু বললেন যে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে তাকে তার জন্য দোয়া করেছেন, সমবেদনা জানিয়েছেন। এবং আমি গিয়েছিলাম হসপিটালে কয়েকটা ব্লক, মানুষ প্রতিদিন 24 আওয়ার্স মানুষের যে ভিড়, মানুষ দূর দূরান্ত থেকে যেভাবে রাস্তায় বসে থাকতেন, দোয়া করতেন। তো এটা একটা অনন্য ইতিহাস। এটা যুগে যুগে এই ধরনের মহামানব মানে পাওয়াটা খুবই দুষ্কর। এবং সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন দিয়ে, পরিবারকে ত্যাগ করে, নিজের জীবন বিসর্জন দিয়ে আপনার দেখিয়ে গেছেন বাংলাদেশের মানুষকে যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের জন্য কাজ করবার জন্য যে ত্যাগ তিতিক্ষা করতে হয়, সেটা তিনি দেখিয়ে গেছেন। এবং এটা আমাদের যুগ যুগ ধরে একটা উদাহরণ হিসেবে থাকবে। আপনার কাছে আপনার গ্যাস ভাই, আপনার কাছে আসতেছি 1 মিনিট। আপনার সাথে আমার আরো একটি প্রশ্ন আছে, সেটা হলো তারেক জিয়াকে ঘিরে এখন এই বর্তমান সার্কামটেন্সে কি অবস্থা। তো এই মুহূর্তে একটু জিল্লু ভাইয়ের কাছে একটু বিষয় জানতে চাই। সেটা হলো, জিল্লু ভাই আপনি হলেন বলতে গেলে, এই যে গিয়াস ভাই কিছুক্ষণ আগে বলতেছিল যে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির প্রাণ জিল্লুর রহমান জিল্লু বিভিন্নভাবে সংগঠনকে সংগঠিত করেছে। এবং এটাও ঠিক, এই প্রবাসে আমরা যারা সাংবাদিকতা করি আমরাও জানি যে প্রবাসে বিএনপি একটি সংঘবদ্ধ রাজনৈতিক দল। খুব দুঃখজনক, যেটা আমরাও সবসময় এটা নিয়ে লেখালেখি করি, যে এখন পর্যন্ত বিএনপির একটি কমিটি নেই। সেই কমিটি নিয়ে নিশ্চয়ই আপনারা খুব অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন, এবং এখন হয়তো হবে, যেহেতু তারেক রহমান দেশে আসছেন, দলের পুনর্গঠন কাজ শুরু হয়েছে, নির্বাচন সামনে। তো আপনার কাছে আমার বক্তব্য হলো যে আপনারা তো নিশ্চয়ই, কি প্রোগ্রাম আপনাদের তার খালেদা জিয়ার এই প্রয়াণে? আপনারা কি একটি জাতীয় মানে যেটা নাগরিক শোকসভা মতো যেটা হইতে পারে প্রবাসে, এরকম কোন প্ল্যান প্রোগ্রাম? আমরা থ্যাংক ইউ আমরা আসলে ডিটেলস কোনো প্ল্যান এখনো করিনি।
আমরা প্রাথমিকভাবে মনে করেন যে দোয়া করব। সম্রাট ভাই সহ গিয়াস সাহেব দেশে আমরা আলাপ করেছি, বাকি আরো অনেকে আলাপ করেছেন আমরা একসাথে। আমরা প্রাথমিকভাবে দোয়া করব তার জন্য, এই মুহূর্তে সেটাই তার জন্য সবচেয়ে বেশি করণীয়। এবং আপনি যেটা বলেছেন, আমরা ইনশাল্লাহ সেটা নিয়েও আলাপ করব যে আমরা একটা সর্বদলীয় একটা শোক সভা করতে পারি না। এবং আমার মনে হয় এটা দলীয় ভাবে না করে এটা আমরা ওভারঅল, এবং বাংলাদেশ সোসাইটি যেহেতু এখানকার আমব্রেলা সংগঠন, বাংলাদেশ সোসাইটি করতে পারে, কারণ উনি প্রাইম মিনিস্টার ছিলেন, উনি শুধু কোনো দলের প্রধান না, উচিত, উনি হ্যাঁ, তাদের প্রাইম মিনিস্টার ছিলেন। বাংলাদেশ সোসাইটিও চাইলে এই উদ্যোগ নিতে পারে, আমরা মানে এটাকে সহযোগিতা করে যাব। অথবা আমরা যদি সেটা না করে বাংলাদেশ সোসাইটি, তাহলে আমরা সবাইকে নিয়ে চেষ্টা করব যে এখানে হ্যাঁ, আমরা নাগরিক সুখ সভা। নাগরিক শোক সভা এটা করতে পারি। এটা খুবই মানে প্রযোজ্য বিষয়টা। ধন্যবাদ। সেটাই। আচ্ছা, আপনি শুনেন, আমরা গিয়াস ভাইয়ের কাছ থেকে আরেকটু খবর নিয়ে আছি। গিয়াস ভাই তারেক রহমান দেশে, এবং তিনি যাওয়ার কিন্তু এক সপ্তাহ হয়নি, আজকে খালেদা জিয়া চলে গেলেন। তো এই যে সামনে কথিত নির্বাচন, আপনার কি ধারণা নির্বাচন কি আসলে হবে, বা এরপর রিয়াকশনটা কি হইতে পারে? দেখেন, তারেক রহমান সাহেব সঠিক সময়ে দেশে আগমন করেছেন। অনেকেই সন্দেহ পোষণ করছিলেন যে তিনি দেশে আসবেন না, কিন্তু তিনি তার যে যে স্বদেশ প্রত্যাবর্তনের যে বাধা ছিল, আইনগত বাধা এবং সব দিক ঠিক করে তিনি এসেছেন, সময় মতো এসেছেন। এবং আপনারা দেখেছেন তারেক রহমানের আগমনে সারা বাংলাদেশ জেগে উঠেছে। তো সেক্ষেত্রে আপনার তারেক রহমান দেশের দীর্ঘদিন যাবৎ হাল ধরেছেন, যেহেতু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তিনি এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, এবং ঐক্যবদ্ধ করতে পেরেছেন, দলকে সুসংগঠিত করেছেন বলেই এই জুলাই অভ্যুত্থান হয়েছে। কারণ জাতি যদি দল যদি আপনার খণ্ড বিখণ্ড হয়ে যেত, আপনার শেখ হাসিনা হাজার কোটি টাকার মিশন নিয়ে দলকে ভাঙবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বের কারণে সেটা সম্ভব হয়নি। আপনারা দেখেছেন দামি নির্বাচন দিতে বাধ্য হয়েছে সরকার, কারণ কোনো স্বতন্ত্র প্রার্থীও পায়নি, বিএনপি দূরের কথা। তো সে এই যে ঐক্যবদ্ধ করবার যে একটা আপনার নেতৃত্ব, সেটা কিন্তু তারেক সাহেব দিয়েছেন। আর নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন অবশ্যই হবে ইনশাল্লাহ, কারণ বর্তমান সরকারও ব্যর্থ সরকার। এই সরকার আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, মানে যারা নাকি উপদেষ্টা আছেন তাদের তেমন এক্সপিরিয়েন্স নেই, এবং তারা যোগ্যতার সাথে আপনার দেশ পরিচালনা করতে পারছেন না বলেই আপনার এখন ছেড়ে দিমা কাইন্দাবাসের মতো যে একটা বাংলা কথা আছে, যে ইনুস সাহেবও আর থাকতে রাজি না। কারণ দেশের যে জুলাই অভ্যুত্থানের পরে যে মানুষের যে মব সৃষ্টি, আপনার চাঁদাবাজি যেভাবে আপনার চলছে, চাঁদাবাজি বলতে দেখেন যারা জুলাইয়ের দাবিদার, তারা কিন্তু এই বড় বড় ব্যবসায়ীদেরকে মব সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে। সেটা কিন্তু আপনার পত্রপত্রিকা তেমন আসছে না। আপনার তারপর আর এই দলবাজি, আপনার মনে করেন এই প্রশাসনের, আপনার যেখানে আওয়ামী লীগের লোক এখন বসে আছে, সেখানে জামাতের লোক বসে আছে, সেখানে এনসিপির লোক আছে, বিএনপির লোক আছে, এই যে একটা জগা খিচুড়ি প্রশাসন, এই প্রশাসন দিয়েও কিন্তু একটা সুষ্ঠু মানে দেশ পরিচালনা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। তো নির্বাচন হতে হবে, এবং আশা করি দেশবাসী, এই যে পরীক্ষিত যে দল, যে দল কখনো জাতির সাথে বেইমানি করেনি, কখনো ভারতের সাথে আপোষ করেনি, কখনো কোনো পরাশক্তির সাথে আপোষ করেনি, স্বৈর শাসকদের সাথে আপোষ করেনি, তো সেই দলকে আশা করি যে পুনরায় ভোট দিয়ে আপনার জয়যুক্ত করবে। তো প্রশ্ন হলো যে, আপনারা বোধহয় লক্ষ্য করছেন যে নির্বাচনী জোট যেটা হওয়ার কথা ছিল জামাত এবং এনসিপি, এটা কিন্তু তারা হয়েছে, আপনারা বোধহয় জানেন। তো এই জামাত এনসিপি যদি এক হয়, এবং তাদের সঙ্গে আরো ইসলামিক দলগুলি তো নিশ্চয় সঙ্গে আছে, সব মিলিয়ে তাদের প্রায় 11টি দল এখন পর্যন্ত। তা আপনার কি মনে করেন যে এই জামাত এনসিপির যে জোট, সেই জোট কি বিএনপির জন্য চ্যালেঞ্জ হইতে পারে? না, আপনি আপনি এটা কোনো চ্যালেঞ্জ না। এই দল তো মনে করেন এনসিপি তো এখন আপনার একজন প্রার্থীও জয়যুক্ত হতে পারবে কিনা, মানে একক ভাবে থাকলে। তো যেহেতু জামাতের সাথে গিয়েছে, আমরা মনে করি যে এনসিপির অবস্থান নেই, কারণ এনসিপি বিতর্কিত হয়ে আছে। এনসিপি থেকে অনেকে প্রত্যাখ্যান করছে যে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা মানে সেই শক্তির সাথে
এনসিপি যাওয়ার মানে যেতেই হলো, অর্থাৎ কত দেউলিয়া এনসিপি। অর্থাৎ এনসিপি কোনো এখন আর ইম্পর্টেন্ট ইস্যু না। জামাত ইসলাম সুসংগঠিত দল, তাদের একটা ক্যাডার ভিত্তিক আছে দল, তাদের একটা ধর্ম কে পুজো করে, ধর্মকে ব্যবহার করে তারা যেহেতু রাজনীতি করে, সেটাও কিন্তু জনগণ এখন বুঝতে পারছে যে তারা ধর্ম ইস্যু না, তাদের হলো ক্ষমতাটা তাদের মুখ্য। এটা কিন্তু 6 মাস আগে জামাত ইসলাম আর 6 মাস পরে জামাত ইসলাম কিন্তু এক নয়। এখন জনগণ জেনে গেছে যে তারা আসলে এত ভণ্ড, মানে তারা যে ধর্মকে ব্যবহার করে যে ক্ষমতায় যাওয়ার যে সিঁড়ি, সেটা এটা জনগণ বুঝে গেছে যে তারা ধর্মটাকে বিকৃতি করে হলো। দেখেন, আপনি জানেন যে হিন্দু ধর্মের মানে সেই পূজা মণ্ডলে গিয়ে যেভাবে উলুধ্বনি দিচ্ছে, এগুলি তো একটা মুনাফিকি, মানে আসলে মনে থেকে তারা করছে না, এটা তাদের আসল চেহারা না, মানে ভোটের জন্য এটা করছে। তো তারপর আপনারা দেখেছেন যে আপনার পূজা এবং রোজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই যে এইগুলি তো মানে ইসলামিক মানে শরিয়ার সাথে বা ইসলামিক আদর্শের সাথে যায় না, অবশ্যই যাচ্ছে না। তো এইগুলি আমরা এখন জনগণ কিন্তু বুঝতে পারছে যে এই দলটা ও দেউলিয়া হয়ে গিয়েছে। তা না হলে আপনার যে সমস্ত দলের সাথে তারা জোট করেছে, সেই সমস্ত দল তো তাদের সাথে যায় না। আপনার কর্নেল ওলি, তারপরে আপনার ওই আক্তার সাহেব, মেজর আক্তার সহ অন্যান্য দল যারা আছে, এবং ইভেন চরমোনাই তো বলেছে, প্রকাশ্যে বলেছে যে জামাত হলো একটা ভণ্ড দল। জামাত যেখানে যাবে সেখানে মানে মানে কি বলে শেষ করে দিচ্ছে, তারা ধ্বংস করে দিচ্ছে, তারপরেও তাদেরকে নিচ্ছে। তো এই কারণে আমি মনে করি যে এটা বিএনপি একটা বিশাল দল, জনগণের দল। বিএনপি কি আওয়ামী লীগই এত বড় একটা আওয়ামী লীগ দল, স্বাধীনতার পক্ষে দাবিদার আওয়ামী লীগই যখন ধ্বংস করতে পারে নাই বা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে নাই বিএনপির কি ভয়ে? আপনারা জানেন যে এই দিনের ভোট রাত্রে করতে হয়েছে, কারণটা কি? কারণ হলো যে বিএনপি কে ভয় পেয়ে, বিএনপি আপনার 200 আসন পেয়ে যাবে, এই কারণে কিন্তু দিনের ভোট রাতে করতে হয়েছে, ডামি নির্বাচন করতে হয়েছে। তো অতএব আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে পালিয়ে যাননি বাংলাদেশ থেকে, তিনি যুদ্ধ করেছেন। এবং তিনি যে আপনার যে অনেস্ট একজন রাষ্ট্রনায়ক, সেটা তিনি আজকে যুগ যুগ ধরে জাতি স্মরণ করবে। অত সেই দল এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনার যে তার ত্যাগ, যে তিতিক্ষা, দেশের জন্য জনগণের জন্য তার জীবন শেষ করে দিলেন, তার ছেলে মেয়েকে বদলত স্যাক্রিফাইস করলেন। তিনি যদি কম্প্রোমাইজ করতেন, কোকো মারা যায় না। তিনি কম্প্রোমাইজ করলে তার এক সাহেবের দেশ ছাড়তে হয় না, অথবা এই তার নির্যাতন করতে হয় না, নির্যাতন বরণ করতে হয় না। শুধু যদি রাজি হতো যে হ্যাঁ আমাদেরকে সাথে আপনি থাকেন, আমাদেরকে সেফ এক্সিট দেন। তো সেই কারণে এবং শেখ হাসিনা কিন্তু আপনার আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে অফার করেছিল, আপনি 10টা মন্ত্রী নেন, আপনি 10টা মন্ত্রী নেন, আমরা একসাথে চালাই। সেটা কিন্তু তিনি রাজি হননি, যে না, আমরা ভোটের অধিকার বাস্তবায়ন করতে চাই, জনগণের যে গণতন্ত্র সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। সেক্ষেত্রে সেই দলকে অবশ্যই এই বিএনপি ছাড়া বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, উন্নয়ন বলেন, ভারতীয় আধিপত্যবাদ বলেন, এটাকে আপনার, এবং এই যে পতিত সরকারের যে এখন যে তারা যেভাবে দেশকে ডিস্টার্ব করছে, যেভাবে তারা হতযোগ্য মেতে উঠেছে, সেটাকে কন্ট্রোল করা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব। এই জামাত দিয়ে আপনার আওয়ামী লীগও চাবে, ভারত চাবে জামাত আসুক, কারণ জামাত ক্ষমতায় আসলে ভারত 1 2 3 তাকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে। আপনি বুঝতে হবে, আজকে জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ জামাত হবে একটা দুর্বল সরকার। ভারত সেখানে মানে নাক গলাতে মানে সুযোগ পাবে, কারণ জামাতও কিন্তু ভারতের সাথে আপনার নখ দিয়ে পলিটিক্স করছে। তারা কিন্তু বলছে এই জামাতও কিন্তু বলছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। সেক্ষেত্রে তাদের সাথে আমরা হয়তো তাদের কষ্ট দিতে চাই না। সেক্ষেত্রে আমি মনে করেন জামাত যেহেতু ধর্মটাকে পরিবর্তন করতে চায় ভোটের কারণে, আর ভারতের সাথে তো তিনি মানে হাত মিলিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র দল হলো বিএনপি, এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। গিয়াস সাহেব, আপনার কাছে আসতেছে, আবার আমরা শেষ কোশ্চেন আপনাকে করব। জিল্লু সাহেবের কাছে আমার আরেকটা প্রশ্ন, যে আপনি কি মনে করেন, কারণ আপনি তো এখানে নিউ ইয়র্কে, তারপরে দেশের খোঁজ খবর রাখেন। দ্বিতীয়ত, এই আজকে খালেদা জিয়ার এই প্রয়াণে, ওনার এই চলে যাওয়া, এতে তো সারা দেশব্যাপী মানুষের একটা সিম্পেথি, মানুষের যেমন শ্রদ্ধাবোধ,
তেমনি মানুষের একটা সিম্পেথি। এই সিম্পেথি কতটুকু নির্বাচনে কাজে লাগতে পারে, হইতে পারে মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমত এখানে আছি এবং আগামী মাসে দেশে যাচ্ছি নির্বাচন, কারণ নির্বাচনের জন্যই যাচ্ছি দেশে, দীর্ঘদিন থাকবো আশা করি। তো আমি গিয়াস আহমেদ বলেছেন বিস্তারিত, আমি তার সাথে কিছু অ্যাড করতে চাই এই বিষয়গুলোতে। আপনি আগে যে প্রশ্নটা করেছিলেন যে নির্বাচনের বিষয়ে, দেখেন আমাদের অনেক নেতাকর্মী এখানে আমাদেরকে জিজ্ঞেস করতে, কিছুদিন আগেও অনেকের মনেই সন্দেহ ছিল যে আদৌ নির্বাচন এই সময়টাতে হবে কি না পিছাবে 1 বছর না 5 বছর, এরকম একটা সন্দেহ ছিল। তো আমি একটা জিনিস বলতাম অনেকেই পার্সোনালি যে দেখেন, যদি যখন দেখবো যে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে গেছেন, তখন বুঝবো নির্বাচন হবে। এটা আমার একটা মাপকাঠি, যে যেহেতু ওনার কাছে অনেক ইনফরমেশন আছে যেটা আমাদের কাছে নাই। তো উনি যখন দেশে যাবেন তিনি সেটা বুঝে শুনেই যাবেন। তো উনি দেশে গেছেন এবং উনি বিপুল ভাবে উনি সমাদৃত হয়েছেন মানুষের কাছে। আমরা বিশ্বাস করি নির্বাচন হবে। ইতিমধ্যে ম্যাডাম ইন্তেকাল করেছেন। ম্যাডামের ইন্তেকালে, ম্যাডাম যেহেতু অসুস্থ ছিলেন, তখনও আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সহ আরো অনেকেই বলেছেন যে ম্যাডামের অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কাজেই ম্যাডামের এই ইন্তেকালের কারণে এটা নির্বাচন পেছানোর কোনো রিজন হবে না, যেটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আগে থেকেই বলা হয়েছে। আর নির্বাচনের প্রভাব পড়বে কিনা, হ্যাঁ আমি স্পষ্টভাবেই বলি, বিএনপি জনগণের কাছে সমাদৃত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সততা, তাদের যে আদর্শ নেতৃত্ব, দেশপ্রেম, এই কারণে অত অল্প সময়ের মধ্যে বিএনপি জনগণের মাঝে স্থান করে নিয়েছে। কাজী ম্যাডামের এই পরকাল যাত্রা, সেটা নির্বাচনে একটা হাইপ হতে পারে, একটা সিম্পেথি, একটা হাইপ হতে পারে, মানুষের একটা সিম্পেথি, এমনি মানুষের কাছে পপুলারিটি আছে, তারপরে এটা আর একটু বাড়তি যোগ হতে পারে। আর নির্বাচনের বিষয়ে আর একটা জিনিস আপনি যেটা বলছেন, এই জামাতের ব্যাপার বা ইয়ের ব্যাপার যে আলোচনা হচ্ছিল, এখানে যে জামাতের জোট, দেখেন অতীত ইলেকশন গুলো যদি আপনি পর্যালোচনা করেন, আপনি তো একজন জ্ঞানী সাংবাদিক, আপনি অবশ্যই আপনার কাছে সব ডাটা রয়েছে। জামাতের পার্সেন্টেজ কি, এর আগের ইলেকশনে ছিল 11%, লাস্ট ইলেকশনে তাদের পার্সেন্টেজ ছিল 8-9% এরকম। তাদের এই হলো তাদের পার্সেন্টেজ, তো তাদের এর থেকে বাড়েনি কিছু। বা তাদের সাথে বাকি যারা জোটে আছে, এনসিপি তো মানে নিউ বর্ন বেবি, আমি তার কোনো পার্সেন্টেজের হিসাবও তো কাছে নাই। এবার ইলেকশনে গেলে তাদের পার্সেন্টেজ কি আছে পাবলিকের কাছে সেটা জানা যাবে। বাকি যে দলগুলা, ইসলামিক দলগুলা আছে, এরা তো অন্য টাইপের রাজনৈতিক দল, এরা ওই ইলেকশন করবে, তাদের কোনো পার্সেন্টেজে নাই। তো তাদের টোটাল যে জামাত সহ তাদের পুরো 11 দলের যে জোটের যে পার্সেন্টেজ, সেটা আমার মনে হয় না 15% ক্রস করবে। আর বিএনপির একাই 35-40% বিএনপির ইয়ে রয়েছে, সমর্থন রয়েছে মাঠে। হ্যাঁ, এখানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে নাই, আওয়ামী লীগের সেই ভোটগুলা কোথায় যাবে সেটা একটা ফ্যাক্টর। আরো একটা বিষয় হলো, যেহেতু গত তিনটা টার্ম প্রপারলি ইলেকশন হয়নি, অনেক অনেকেই ভোট দিয়ে, এমনকি আওয়ামী লীগও যারা করতো তারাও ভোট দিতে যায়নি, কারণ তারা জানে রেজাল্ট কি হবে। তারা জানতো যে ফলাফলটা কি আসবে, ভোট দেওয়ার প্রয়োজন বোধ করেনি। আর নতুন ভোটার যারা, বিশেষ করে ইয়াং জেনারেশন, এরা তো ভোট দেওয়ার সুযোগ পায়নি, এই প্রথমবার তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাদের পার্সেন্টেজ বাংলাদেশের টোটাল ভোটের যে ভোটার, সেই ভোটার লিস্টে তাদের নতুন ভোটারদের পার্সেন্টেজ 40%-এর মতো। তো এটা একটা সুইং ভোট। এই ভোটগুলো কোন দিকে যাবে সেটা অনেক হিসাব নিকাশের ব্যাপার। দ্বিতীয়ত আর একটা বিষয় হবে, আমি যেটা মনে করি যে আগের থেকে মানুষ অনেক কনসাস, মানুষ সিদ্ধান্ত নেয় সোশ্যাল নেটওয়ার্কের উপরে, অনেক কিছু ইনফরমেশন নিয়ে মানুষ তার বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। তো আমরা যদিও জানি যে ধানের শীষের প্রতীক জনপ্রিয় প্রতীক, তারপরে যদি ধানের শীষের এমন কোনো ক্যান্ডিডেট, তার ওই এলাকায় যদি কোনো বদনাম থাকে, সেখানে যদি অপোজিট প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী যদি কেউ থাকে খুব ভালো চরিত্রের, তিনিও অনেকটা কম্পিটিটিভ হয়ে যেতে পারেন। বিচিত্র না, কারণ মানুষ যারা ভোটার যারা, তারা খুব বেশি কনসাস। আমাদের দেশের ভোটাররা এখন অনলাইনের যুগ, দে আর ভেরি কনসাস। তারপরেও আমি জোর গলায় বলতে পারি যে এই নির্বাচনে বিএনপি একটা বিশাল ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ।
আচ্ছা, গ্যাস ভাই, গ্যাস জি আহমেদ, গ্যাস আহমেদ, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি আপনি দেশে যাওয়ার পরে কি তারেক রহমানের সঙ্গে আপনার দেখা হয়েছিল কিনা? জি, আমরা ওই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে আমি একসাথেই আপনার একই সময়ে জায়গাতে ল্যান্ড করি। আমি আধা ঘন্টা আগে, এবং সেখানে আমরা ভিআইপি লাউঞ্জে বসে আমরা প্রায় ঘন্টাখানেক সেখানে আমরা ছিলাম। ইমিগ্রেশন যত সময় লাগে লাগেজ গোছানো, সেই সময় কথা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের পক্ষ থেকে তাকে সাধুবাদ অভিনন্দন জানানো হয়েছে, এবং তিনিও যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারকে সালাম দিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের যে ভূমিকা। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমি একটা একটা প্রশ্ন করতে চাই। আমি একটা বিষয় জানতে চাই যে এটা এখান থেকে অনেকেই এই মানে এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির চেষ্টা করেছিল, ইনক্লুডিং ইউ। আপনিও আপনিও চেয়েছিলেন যে নমিনেশন পাওয়ার জন্য, এবং আব্দুল লতিফ সম্রাট তিনিও চেয়েছিলেন। আমি জিল্লু ভাইয়ের ব্যাপারটা জানি না, আগে যাক মিল্টন, এই যে মিজানুর রহমান মিল্টন যে মিশে, কিন্তু এখান থেকে কাউকে দেওয়া হলো না, কিন্তু লন্ডন থেকে তিনজনকে দেওয়া হলো। এই ব্যাপারটা কি উনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বা এরকম কিছু আলোচনা? আসলে আমার ব্যাপারটা বলি, আমি ওইভাবে সিরিয়াস ক্যাম্পেইন করিনি, বা ওইভাবে এলাকায় আমি চাইনি, কারণ আমি এবার বুঝতে পেরেছিলাম যে আসলে আমেরিকা থেকে এসে হঠাৎ করে ওখানকার ব্যবসা বাণিজ্য পরিবার রেখে এভাবে আমার পরিবারের সাপোর্টটাও পাইনি, যে এই মুহূর্তে দেশের যে অবস্থা তাতে এখন যাওয়া দরকার নেই। সেই ক্ষেত্রে আমি এবং অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি এভাবে জোরালো ভাবে চাইনি, এলাকায় কোনো পোস্টার করিনি, ক্যাম্পেইন করিনি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার এটা কোনো দুঃখ নেই। দ্বিতীয়ত হলো যে আমাদের সমর সাহেব, তিনিও গিয়েছিলেন। তিনি তিনি গিয়েও এটা দুঃখজনক ঘটনা হয়েছে যে তার উপর আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার পরে তিনি আর ক্যাম্পেইন করেননি। তো সেক্ষেত্রে মিজানুর রহমান মিল্টন হয়তো এলাকায় ছিলেন। তিনি চেয়েছেন, আমাদের কামাল বাসা বাবুল সেও চেয়েছিল। সবকিছু মিলে যুক্তরাষ্ট্র থেকে একজন বা দুইজনকে দেওয়ার একটা প্রয়োজন ছিল, এবং আমরা মনে করি যে আমরা কিন্তু সবসময় দাবি করেছি যে যুক্তরাষ্ট্র থেকে আমাদের একটা পার্সেন্টেজ অনুযায়ী আমাদের একটা প্রতিনিধিত্ব দরকার, প্রবাসীদের থেকেও একটা প্রতিনিধিত্ব দরকার। এটা কিন্তু আমরা সবসময় বলেছি, কারণ আমাদের প্রবাসীদের রেমিটেন্স, প্রবাসীদের যে বাংলাদেশের গণতন্ত্রে প্রবাসীদের যে অবদান, সেটা কিন্তু আপনার অবসরণীয় হিসেবে রয়ে আছে। সেদিক থেকে অবশ্যই আমরা এটা কথা বলার সুযোগ পাবো, এবং আমরা মনে করি যে বহির্বিশ্ব থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মানে সরকারের প্রতিনিধি হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিবেচনা করবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি জানাচ্ছি আবারও, এবং আমাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, এবং ঢাকা থেকে রয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বিএনপির প্রভাবশালী নেতা গ্যাস আহমেদ। আপনাদেরকে দুজনকেই আর 1 মিনিট করে দুটো প্রশ্ন, এটাই আমরা একেবারে শেষ পর্যায়ে। তো প্রথম প্রশ্নটা জিল্লুর রহমান, আপনাকে করি যে আজকের যে এনভায়রনমেন্ট, যে আপনি অনেক কিছু ব্যাখ্যা করেছেন, তো এই যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রামটা আজকে খালেদা জিয়ার প্রয়াণ উপলক্ষে, উনার আত্মার প্রতি, উনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যে অনুষ্ঠানটার আমরা আয়োজন করেছি, সেই প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হলো যে তারেক রহমান এবং খালেদা জিয়া, এই মা এবং ছেলে, এটা এক প্রশ্নটা একটু অন্যরকম, একটু ইমোশনাল প্রশ্ন, যেটা দীর্ঘদিন প্রায় 17 বছর বাইরে ছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন যে এই এই বিষয়টা আমাদের দেশের মানুষের যতটুকু অনুভূতি, তার চেয়ে বেশি পারিবারিক অনুভূতি, তারা পারিবারিক ভাবে তারা খুব মানে তারেক রহমান খুব বলা যেতে পারে যে তিনি একটু বেশি ইমোশনাল? হ্যাঁ, অবশ্যই। প্রথমত মানে জিয়াউর রহমান সাহেবের সাথে বেগম খালেদা জিয়ার যেভাবে তুলনা হয় না,
ঠিক তেমনি ভাবে বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমানের তুলনা জেনারেশন গ্যাপ রয়েছে এখানে, এবং তিনজনের তিন ধরনের ব্যক্তিত্ব রয়েছে, তিন ধরনের নেতৃত্ব রয়েছে। তবে এটা তো খুব স্বাভাবিক, পারিবারিকভাবে আপনি যেটা বলেছেন যে ইমোশন বা পারিবারিক যে বন্ধন অবশ্যই আছে আছে এবং থাকবে। উনি চেষ্টা করেছিলেন উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে উনি চিকিৎসা শেষ করে ওনাকে নিয়ে দেশে আসতেন, কিন্তু যেহেতু তার শারীরিক অবস্থা এই লন্ডনে ফ্লাই করার মতো ক্যাপাসিটি ছিল না বিধায় তিনি যেই দেশে চলে আসছেন। তো তাদের সেই বন্ধন আছে অবশ্যই। আর শেষ করার আগে আপনার মাধ্যমে, আপনার এই অনলাইন টেলিভিশনের মাধ্যমে যারা শুনছেন সবাই কাছে বিনীত অনুরোধ থাকবে, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। সবাই দোয়া ধন্যবাদ। গিয়াস ভাই, আপনি কিছু বলেন সর্বশেষ খালেদা জিয়া সম্পর্কে, যেহেতু আজকের প্রোগ্রামটাও খালেদা জিয়াকে উৎসর্গ করা হয়েছে। থ্যাংক ইউ যে খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আপনি এই অনুষ্ঠানকে উৎসর্গ করেছেন। সারা জাতি আজকে মর্মাহত, এবং সারা জাতির বিভিন্ন দলমত নির্বিশেষে এই দেশ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। আমরাও আজকে এনআরবি ওয়ার্ল্ড আজকে আপনার একটা সম্মেলন হচ্ছে শেরাটন হোটেলে ঢাকাতে। সারা বিশ্বের প্রবাসী যারা নাকি বিজনেসম্যান এবং নেতৃত্বে যারা আছেন তারা আজকে যোগদান করবেন। সেখানেও আমাদের আজকে সকালেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা সেখানে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার জন্য আমরা সেখানে আলোচনা করব এবং দোয়া করব। আর আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি কিন্তু একজন স্টেটম্যান, তিনি একজন দেশনায়ক হিসেবে আজকে ইতিমধ্যেই তিনি পরিচিত হয়েছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। তিনি তিনিও কিন্তু মায়ের চেয়ে দেশকে গুরুত্ব দিয়েছেন, দেশের জনগণকে, গণতন্ত্রকে গুরুত্ব দিচ্ছেন। ইমোশনের চেয়ে তিনি বাস্তববাদী হয়েছেন, যে সেই কারণেই তিনি তার ভাইকে হারিয়েছেন, মাকে জেলে রেখেছেন। শেখ হাসিনা তাকে অনেক প্রস্তাব দিয়েছে আপোষ করবার জন্য, তিনি সে কখনোই মেনে নেননি। মাকে মৃত্যুর মুখে রেখেও তিনি কখনো এই গণতন্ত্রের বিরুদ্ধে যাননি, ক্ষমতার লোভ দেখাননি। সেক্ষেত্রে জনাব তারেক রহমান অবশ্যই আমাদের দেশনেত্রীর মতো তার পিতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি হিসেবে আমরা মনে করি যে তিনি সঠিক অবস্থানে আছেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানছি। তার আগে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আপনাদের সকলকে প্রীতি জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় অন্য গেস্টদেরকে নিয়ে আবার আপনাদের সামনে আসবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।